ঠিক কি বলে এই টক শো শুরু করা যায় বুঝে পাচ্ছি না। নুসরাত একটি দীর্ঘশ্বাসের নাম। অনেকেরই এখন মন খারাপ, তাদের বুকের ভেতর জ্বলছে। সে নিজে নুসরাত 5 দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে শেষ পর্যন্ত তাকে বাঁচানো যায়নি। সর্বোচ্চ চেষ্টা ছিল চিকিৎসকদের তরফ থেকে, রাষ্ট্রের তরফ থেকে, এমনকি ব্যবস্থা ছিল বিদেশে নিয়ে তাকে উন্নত চিকিৎসা দেওয়ার জন্য। নুসরাত মারা যাওয়ার পর তাকে যারা আগুনে পুড়িয়ে পরীক্ষার কেন্দ্র থেকে ডেকে নিয়ে আগুনে পুড়িয়ে মেরে ফেলেছে, তাদের বিচার করার জন্যে প্রধানমন্ত্রীর দিক থেকে সুস্পষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে। বলা হয়েছে আইনশৃঙ্খলা বাহিনীকে দোষীদেরকে খুঁজে বের করার জন্যে তিনি ঘটনা দেখছেন। এবং হাইকোর্টে আজকে একজন আইনজীবী তিনি গিয়েছেন এবং সেখানে তিনি বিচার বিভাগীয় তদন্তের আবেদন করেছেন। হাইকোর্ট বলেছেন এই মামলাটি তারা চোখে চোখে রাখবেন এবং প্রয়োজন হলে সেখানে হস্তক্ষেপ করবেন। তাহলে বোঝা যাচ্ছে যে নুসরাত মারা যাওয়ার পর মানুষের যেমন খারাপ লাগছে এবং রাষ্ট্র ঠিক তেমনিভাবে বিষয়টিকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছে। তারপরেও এই ঘটনার পেছনের লোকগুলো তারা কে, তারা কতটুকু প্রভাব রাখতে পারে, এই ঘটনার শেষ পরিণতি কি তা জানতে আজ আমরা আয়োজন করেছি জনতন্ত্র গণতন্ত্র। আমি আর ওয়ারসাদি আপনাদের সঙ্গে আছি। আমার সঙ্গে আছেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা এবং টিআইবি ট্রাস্টি বোর্ডের চেয়ারপারসন অ্যাডভোকেট সুলতানা কামাল। আমার সঙ্গে রয়েছেন মানবাধিকার আইনজীবী অ্যাডভোকেট সালমা আলী। আমার সঙ্গে রয়েছেন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের প্রেসিডেন্ট জনাব অ্যাডভোকেট মঞ্জিল মোর্শেদ। আপনাদের তিনজনকে স্বাগত জানাচ্ছি। আপনারা তিনজনই মানবাধিকার নিয়ে কাজ করেন, আপনারা তিনজনই আইনের মানুষ। আমি শুরুতে আপনার কাছে যেতে চাই অ্যাডভোকেট সুলতানা কামাল। ঘটনা শুধু যে ঘটনা যে মামলা হয়েছে হাইকোর্টে, সেখানে আইনজীবী বলেছেন যে এই ঘটনার একটু ধর্মীয় সেন্সিটিভিটি আছে। এই ঘটনায় তার আশঙ্কা যে রাজনৈতিক প্রভাবও এর সঙ্গে জড়িয়ে পড়তে পারে। তাহলে ঘটনা একটা বড় কিছু, কি বলবেন আপনি? ধন্যবাদ। প্রথমেই নুসরাতের আত্মার প্রতি আমার শ্রদ্ধা নিবেদন করছি। বাচ্চাটা এত কষ্ট পেয়ে মারা গেল, আশা করি তার কিছু শান্তি যদি পাওনা থাকে সেই শান্তিটা সে পাবে পর জীবনে। যেই কথাটা আপনি তুললেন আজকে, যে কোর্টে যখন মামলা করতে গেছেন একজন আইনজীবী, তিনি আবেদন জানিয়েছেন যে যেন এই মামলাটা সঠিকভাবে যাতে একটা সুপারভিশন যেটাকে বলে সেটা যেন হয়, সেটার ব্যাপারে কথা বলতে গেছিলেন। আপনি আপনার সূচনা বক্তব্যে একটা কথা বলেছেন যেটা নিয়ে আমি একটু চিন্তা করছিলাম। আপনি বলছেন যে রাষ্ট্র এখানটায় সক্রিয় হয়েছে। রাষ্ট্র কোথায় সক্রিয় হলো, সেই জায়গাটাই কিন্তু আমাদের একটা বড় প্রশ্ন রয়ে গেছে। প্রশ্নটা কিরকম? রাষ্ট্র বলতে তো আমরাও, রাষ্ট্র কিন্তু শুধু একজন না, কিন্তু এখন এমন একটা জায়গায় আমরা পৌঁছে গেছি মনস্তাত্ত্বিকভাবে, সাংস্কৃতিকভাবে এবং রাজনৈতিকভাবে, সেখানে যেন মনে হয় যে একমাত্র মাননীয় প্রধানমন্ত্রী রাষ্ট্র, আর কেউ রাষ্ট্র না। মাননীয় প্রধানমন্ত্রী যখন সচল হন, সক্রিয় হন, সচেতন হন, তখনই রাষ্ট্র সক্রিয় হচ্ছে। তিনি যখন সক্রিয় হচ্ছেন না, তখন রাষ্ট্র সক্রিয় হচ্ছে না। আমার বক্তব্য এখানটা হচ্ছে যে রাষ্ট্র তো সক্রিয় হয়নি। রাষ্ট্রযন্ত্রের যে অন্যান্য যে অঙ্গগুলি রয়েছে, যে প্রতিষ্ঠানগুলি রয়েছে, যারা আসলে দায়িত্বপ্রাপ্ত এই বিষয়টাকে দেখার জন্য, তারা কেউ কিন্তু সময় মতো সক্রিয় হয়নি। এবং হয়নি বলেই আজকে আমাদের যে সংস্কৃতিটা দাঁড়িয়ে গেছে, আমি যথাযথ সম্মান রেখেই বলছি এই কথাগুলি, বিনয়ের সঙ্গেই বলছি যে প্রধানমন্ত্রী তো রাষ্ট্রের একজন প্রধান নির্বাহী এবং একটা প্রতিষ্ঠান তিনি নেতৃত্ব দেন, সেই তো। কিন্তু তার অধীনেই তো এই সমস্ত প্রতিষ্ঠানগুলি। তো সেই প্রতিষ্ঠানগুলি যেই জায়গায় যার যে কাজটা করা উচিত ছিল, যেমন ফেনীর যেই থানার যে ওসি ছিলেন, তিনি সেই কি কাজটা করলেন, সেখানে যে প্রশাসন ছিল তারা এটা কিভাবে কাজটা করলো। পরবর্তী সময়ে যাদের কাছে, ওখানে নির্বাচিত প্রতিনিধি নিশ্চয় একজন আছেন। 30শে ডিসেম্বর আমাদের একটা নির্বাচন হয়ে গেছে, নতুনভাবে নির্বাচিত হয়ে নির্বাচিত প্রতিনিধি সেখানে আছেন। তার তো নাম আজ পর্যন্ত আমরা শুনলামও না যে তিনি কে। আজকে যখন প্রধানমন্ত্রী বলছেন, এবং আমার কাছে, আমি এই কথাটা কেন তুললাম, যে একজন গণতান্ত্রিক দেশের নাগরিক হিসাবে আমার কাছে খুব অস্বস্তি লাগে যখন আমরা সমস্ত জাতীয় গণমাধ্যমেও দেখতে থাকি যে প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন যে এই কাজটা হবে। তার মানে অন্য প্রতিষ্ঠানগুলি কি করছে? আমাদেরই তো করের পয়সায় এই যারা দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি আছেন তাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে রাষ্ট্রের কাজগুলি করার জন্য। প্রধানমন্ত্রীর হয়েই তারা করবেন, প্রধান নির্বাহীর হয়েই তারা এই কাজটা করবেন।
তো তারা তো কোনো কাজ করছেন না। তাহলে যেখানে আইন কানুন আছে, নীতি নিয়ম আছে, যেখানটা রুলস অফ বিজনেস আছে, যেখানে প্রতিষ্ঠানগুলি আছে, সেখানে তো প্রতিবার প্রতি ঘটনার পরে আগুন লাগলে, কিছু ভেঙে গেলে, সড়ক দুর্ঘটনা হলে, কোনো আনরেস্ট হলে, কোনো কিছু হলে প্রতিবার কি প্রধানমন্ত্রীর বলে দিতে হবে যে তোমরা এটা নিয়ে কাজ করো? সেভাবে তো একটা রাষ্ট্র চলতে পারে না। এটা তো রাজত্বের নিয়ম, এটা তো রাষ্ট্রের নিয়ম না। সেই জন্য আমি বলছি, আপনার প্রশ্নের আমি একটু আমাকে কথা বলতে সুযোগ দিন। সেই জন্য আমি বলছি যে আজকে আমাদের এই যে দুর্দশা, যেখানে আমরা বিচার পাই না, বিচারহীনতার সংস্কৃতি যে হয়ে গেছে, এই কারণেই হয়েছে। এই জন্যই হয়েছে যে যেখানে যে দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি আছেন তারা তাদের কাজটা বিবেকের সঙ্গে, বিশ্বাসের সঙ্গে এবং দায়িত্বশীলতার সঙ্গে করছেন না, জবাবদিহিতার সঙ্গে করছেন না। এটা না করার কারণে এখন এমন একটা জট লেগেছে যে কোনো ঘটনা হলে সেটার বিচার পেতে পেতে, যেমন তনু হত্যার বিচার আমরা পাই নাই, তাহলে কি আমরা ধরে নিব প্রধানমন্ত্রী সেখানে নির্দেশ দেন নেই যে বিচার পাওয়া হোক? বারবারই তো আমরা শুনি যে অপরাধী যেই হোক, অভিযুক্ত যেই হোক, সে ছাড় পাবে না। মাননীয় আইনমন্ত্রীও সেটা বলছেন, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীও সেটা বলছেন, কিন্তু কখন বলছেন? যখন প্রধানমন্ত্রী বলছেন যে কেউ ছাড় পাবে না। তাহলে আমাদের বসেই থাকতে হবে যতক্ষণ পর্যন্ত মাননীয় প্রধানমন্ত্রী, যিনি একটা 17 কোটি মানুষের দেশ চালাচ্ছেন এবং খুব সহজ দেশ না, নানান ধরনের ব্যাপার আছে এখানটা, সেই দেশটা যিনি পরিচালনা করছেন তার কানে পৌঁছাবে, তিনি যখন সুযোগ পাবেন এই কথাটা বলার যে তোমরা এই কাজটা করো, তারপরে এসে তার অধস্তন ব্যক্তিরা এই কথাগুলি বলবেন। তাহলে এরা রয়েছেন কেন? এদেরকে সেই জায়গায় নিয়োগ দিয়ে রাখা হয়েছে কিসের জন্য? আজকে কেন ওসি সময় মতন সেই পদক্ষেপটা নেয়নি? ওসির একটা রেকর্ডিং আমরা শুনলাম, আমি একটা চ্যানেলে শুনলাম, সেখানে ওসি যেইভাবে এই মেয়েটির সঙ্গে কথা বলছিল, যখন মেয়েটি সেই অভিযোগ দিতে গেছে, তাকে রীতিমতো ধমক দিয়ে কথা বলছেন ওসি, এবং শেষ মুহূর্তে তিনি এমনভাবে কথাটা বলেন, ঠিক আছে তোমার এই মামলাটা আমি দেখব। মানে একেবারে যেন সাংঘাতিক সর্বেসর্বা তিনি যে একজন সেবক, পুলিশ মানুষের বন্ধু হবে, যারা কষ্ট পেয়েছে, যাদের অধিকার লঙ্ঘিত হয়েছে তাদের পাশে দাঁড়াবে, তাদের উপর থেকে তো কথা বলবে না, কিন্তু তার সমস্ত ভাব ভঙ্গি টোনের মধ্যে যে বিষয়টা ছিল যে তিনি একটা বিরাট উঁচু জায়গায় বসে আছেন, মেয়েটা হাত দিয়ে মুখ ঢেকে কেঁদেই যাচ্ছে এবং তাকে প্রশ্নের পর প্রশ্ন করে যাচ্ছে। কারণ আমরা যে শুনি প্রত্যেক থানায় নারী পুলিশ দেওয়া হয়েছে, নারী নির্যাতনের যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে নারী পুলিশরা তাদের সঙ্গে থাকবে, সমাজসেবার মানুষ থাকবে, কোথাও হয়তো এরকম কিছু দেখলাম না। এই ওসি যেইভাবে এই মেয়েটিকে প্রশ্ন করছিল, আমরা যে কথাটা বারবারই বলি যে নারীরা যখন একবার নির্যাতিত হয় তারপর পরবর্তী সময় থানায় গেলে আবারও নির্যাতিত হয়, এবং মেয়েটি কেঁদে কেঁদে তার মাথা নিচু করে কেঁদে ফেলেছে ওখানে বসে বসে, এমনভাবে তাকে প্রশ্ন করা হচ্ছিল। এবং কি হয়েছিল, তারপরে কি হয়েছে, কেন এটা তুমি বলতেছো, কি এই ধরনের ভাষা সেখানটা বলা হচ্ছে। তো যাই হোক, যে কথাটা হলো যে মেয়েটি সেখানে অভিযোগ করলো, অভিযোগ করার পরে পুলিশ যদি তাৎক্ষণিকভাবে পদক্ষেপগুলি নিত, এবং যেই ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ এসেছে, এখন শুনছি যে তিনি আগেও জেল খেটেছেন, তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আছে, তার বিরুদ্ধে তহবিল তশরুপের অভিযোগ আছে, আগেও যৌন হয়রানির অভিযোগ আছে, তাহলে সেই ব্যক্তি আবার এই বয়সের ছেলে মেয়েদের শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকের জায়গায় কি করে অধিষ্ঠিত থাকেন? তাকে সরানো হয়নি কিসের জন্য? তাকে তো সাময়িকভাবে বরখাস্ত করা যেত। ঠিক আছে, আমরা ধরে নিলাম যে যতক্ষণ পর্যন্ত চূড়ান্তভাবে তিনি দোষী প্রমাণিত না হন তাকে দোষী বলা যাবে না, কিন্তু আমরা সাময়িক বরখাস্তের ব্যাপার দেখেছি না, কথায় কথাই তো সাময়িক বরখাস্ত করা হয়, সরিয়ে দেওয়া হয়। তো তাকে এতদিন ধরে সেখানে রাখা হয়েছে, এই শুধু তো নুসরাতকে না, নুসরাত তো অভিযোগ করেছে, করে আজকে সে মরেই গেল অত্যাচারের কারণে, আরো মেয়েরাও তো বলছে যে তাদের উপরেও অত্যাচার হয়েছে, তাদেরকেও তিনি শ্লীলতাহানির চেষ্টা করেছেন। তো এই ব্যক্তি এতদিন ধরে এখানে থাকলো কি করে? তাহলে আপনার প্রশ্নের আরেকটা ইয়ে ছিল যে তার রাজনৈতিক সম্পৃক্ততা, তার ক্ষমতা, তার প্রতিপত্তি, অন্যায়ভাবে তাকে সুযোগগুলি দেওয়া, এগুলির জন্য যারা দায়ী, আজকে আমাদের সময় এসেছে সমস্ত কিছু শনাক্ত করে এই জায়গায় একটা কিছু পদক্ষেপ নেওয়া। জি, আপনাকে অনেক ধন্যবাদ। অ্যাডভোকেট সালমা আলী, দায়িত্বপ্রাপ্ত প্রতিষ্ঠান সক্রিয় নয় অভিযোগ করছেন অ্যাডভোকেট সুলতানা কামাল, আপনি কি বলবেন? আমি প্রথমেই যেটা বলতে চাই যে সাহসী নারী, প্রতিবাদী নারী, নুসরাত একটা এক্সাম্পল তৈরি করে গেছে যে একটা 18 বছরের মেয়ে কিভাবে প্রতিবাদ করতে হয়, কিভাবে সাহস করে এগিয়ে আসতে হয়। আমরা সবসময় কিন্তু সেক্সুয়াল হ্যারাসমেন্টের বিষয়গুলো নিয়ে যখন সবসময় কিন্তু বলি প্রতিবাদ করো, সামনে এগিয়ে আসো, তো সেই বিষয়টা কিন্তু সে যেভাবে করেছে, সুলতানা কামাল যেটুকু বললো, তারপরে আমি ওইটাকে নিয়ে যে তখন কিন্তু যে নারী বান্ধব একটা শিশু বান্ধব, ও কিন্তু 18 বছর ক্রস করে নাই, পরিবেশ একটা থানায় থাকা উচিত ছিল সেটা কিন্তু ছিল না, এবং তার একটু উল্টোটাই। এবং সেখানে মেয়রও পরে এসেছিল,
তার মানে আরেকজন উইটনেস ছিলেন, এবং তারা যারা এই তারপরে ঘটনায় তখন তো সে পায় নাই, তারপরে তাকে যে ভিকটিম, যে ভুক্তভোগী সুরক্ষা ও সাক্ষী সুরক্ষা যেটা বলে, সেইটা কি করেছিল। তারপরে কিন্তু আবার মানববন্ধন হয়েছে আসামি পক্ষে, এবং এই যে লোকগুলা তারা কিন্তু অনেক আসামিকে যারা নাম বলেছে তাদেরকে কাউকে ধরে নাই, তো সেখানে কিন্তু একটা কি ঝুঁকিপূর্ণ অবস্থায় এই মেয়েটা ছিল। সেইখানে সে যখন পরীক্ষা দিতে গেল, তখন তাকে সেই প্রোটেকশনটা সেই এলাকায় তার সেই ওয়ার্ক প্লেসে, মানে তার এডুকেশন ইনস্টিটিউটে কি নিয়েছিল, সেখানে তার ভাই যখন ঢুকতে চাইছিল তখন তাকে ঢুকতে দেওয়া হয় নাই। এবং এইটার পিছনে মানে তাকে ঠান্ডা মাথায় মেরে ফেলা হয়েছে। এবং এখানে এর দায়ভার যেটা বলছে যে এখানে প্রধানমন্ত্রী এর দায়ভার থেকে বের হতে পারেন না, কারণ যেহেতু ঠান্ডা মাথায়, তাহলে যারা আগুন লাগিয়েছে ওরা কারা? সব তাদের লোক। এখানে যেটা সুলতানা কামাল বললো যে সে আরেক বড়, সে কিন্তু একটা ক্রিমিনাল, এবং সে বিভিন্নভাবে সেক্সুয়ালি অ্যাবিউজ, যত রকম অনিয়ম হতে পারে সব কিন্তু সে করছে, এবং তার সঙ্গে সাপোর্টার অনেক আছে এখানে, তার আত্মীয় স্বজন, তার যারা, কারণ প্রভাবশালী যখন একটা কোনো জায়গায় থাকে তখন তার কিন্তু আশেপাশে, এবং সব থেকে বড় তারা নিজেদেরকে পরিচয় দিচ্ছে কিন্তু এই আওয়ামী লীগের কোনো কোনো পজিশনে তারা ছিল। কিন্তু এই ঘটনা কি কোনো ধর্মীয় সেনসিটিভিটি কাজ করছে? না, আমি 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 এখানে দেখি না। তারা তো একটা তো ধর্মীয় সেনসিটিভিটি, এটা নারীকে নারী হিসাবে মানুষ হিসাবে দেখে না, নারীকে এই ধরনের বিষয়গুলা সেভাবে ওরা কোনোভাবে এটা দেখে নাই। এবং কমপ্লেনটা যখন করে তখন ভিকটিম কিন্তু সেকেন্ড টাইম ভিকটিম হয়ে যাবে এবং তাকেই দোষ দেওয়া হয়, এই বিষয়টা মাইন্ডসেটটা তো আছে। তারপরে যেটা হলো স্পেসিফিক আমি যেটা বলতে চাচ্ছি, কিন্তু ধরেন তাকে পরীক্ষার হলে অনেক মানুষ ছিল, পুলিশ ছিল, পরীক্ষার কেন্দ্র ডেকে নিয়ে গেল, তাদের পোশাক সবকিছু মিলে, তাই দেখেন যে কিভাবে ঢুকলো, কিভাবে কেরোসিন নিয়ে গেল, কিভাবে 3টা পুলিশের সামনে ভিকটিমকে ভাইকে নিতে দেওয়া হলো না, এবং তার ভিকটিম প্রোটেকশনের সে পরীক্ষা দিতে সাহস করে তাকে সে পড়াশোনা সে বন্ধ করে, সে কিন্তু এর আগে সুইসাইড করতে চাইছিল, তারপরে সে কিন্তু অনেক সাহস করেছে, এবং সে মানববন্ধন কেন করলো সেটা নিয়েও কিন্তু লেখালেখি করেছে। আমার কথা থানায় এবং প্রত্যেকটা তারা কিভাবে এটাকে ডিল করেছে, সে এই বিষয়টা আমাদের কোনোভাবে কিন্তু এটা মেনে নেওয়া যায় না। এবং এর আমরা শুনেছি যে ওসি নাকি এসপিকে ফোন করেছিল, তারপর এইদিকে এখন সবাই মিলে তারা কি প্রোটেকশন দিয়েছে। অর্থাৎ চেইন অফ কমান্ড, যেটা চেইন অফ কমান্ডটা কিন্তু কোনোভাবেই কাজ করছে না এখানে। আর একটা কথা, যখনই দেখবে তারা কোনো রুলিং পার্টির কেউ, তখন তাদেরকে খুঁজে পাওয়া যাবে না, তারা তখন পালিয়ে থাকবে, আর পালিয়ে থেকে তারা তখন এই কাজগুলা করবে। এই ঘটনাগুলো তো যারা বাইরে ছিল তারাই করেছে, এটাকে বন্ধ করার জন্য তাকে ভয়ভীতি দেখিয়ে, তাকে আগুনের ভয় দেখিয়ে সবকিছু করে যাতে এটা বন্ধ করা যায়, মুখ বন্ধ করা যায়। আর আমি আওয়ামী লীগ করি, এবং থানা যায় কন্ট্রোল, প্রত্যেকটা থানা কন্ট্রোল তো তারাই করে। তো এখন এটা শুধু এটা না, এটা কিন্তু আমরা বিএনপির সময়ও দেখেছি, যুবদল যেই যখন ক্ষমতাকে, এই সিস্টেম কিন্তু আমরা পাকিস্তান আমলে এমনকি এরশাদের সময় কিন্তু দেখিনি, আমরা তখন থেকে কাজ করি, তখন কিন্তু ভিকটিম আসামি কিন্তু আমরা ধরছি আমাদের। আর এর আগেও যদি পুলিশ দ্বারা যে নির্যাতনের, যেটা সীমা চৌধুরী, হ্যাঁ, তারপর ইয়াসমিনের, সেই সময় কিন্তু আমরা এই ধরনের প্রসেশন করতে, এটা করতে ওইটা করতে কিন্তু দেখি নাই। অতএব ইস্যুটা ভীষণ গভীরে, এবং এটা কিন্তু একটা না, এই ধরনের কি তনুর কি এখন কিছু মানুষ তো ধর্ষকের পক্ষেও, সেটাই তো বললাম। সেটা কেন, কোন মানুষের কথা? তাই বলেন, পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থায় আমাদের এই ঘটনাটা, তারা তো যতক্ষণ পর্যন্ত ধর্ষণ হওয়ার পরও তো ভাববে মেয়েটারই দোষ ছিল, মেয়েটা কি করবো, এটা তো মানে আমরা তো দেখি পুলিশ থানা কি করে, থানায় যে বনানী কেসের কি করতেছে এখন পর্যন্ত কিন্তু ভিকটিমকে কনভিন্স করার চেষ্টা করতেছে, হ্যাঁ, এটা। অতএব এখানে যেই কাজগুলো করার কথা ছিল করে, এবং এইটার দায়িত্ব ওইখানকার প্রশাসনের কেউ পার পেতে পারবে না। আমরা এই প্রত্যেকটা ঘটনা হবে আর আমরা তখন বলবো যে এটা করবো, এটা না। আর তারপরে আমাদের দেশে যে অনেক আইন আছে, এগুলো কিন্তু এই ধরা ছোঁয়ার বাইরে, তারা কিছু জানে না। আমি এই সুযোগে একটা লাইনের মধ্যে সেক্সুয়াল হ্যারাসমেন্ট গাইডলাইন, যেটা একটা সংবিধানের 111 ধারা অনুযায়ী একটা আইন, যত পর্যন্ত কোনো আইন থাকবে না, সেখানে কিন্তু
শুধু শাস্তি দেওয়ার কথা না, সেখানে ডেফিনিশন সেক্সুয়াল হ্যারাসমেন্ট বলতে কি বোঝে, সেখানে অ্যাকশনগুলো কিভাবে নিয়ে হবে, কমিটি কিভাবে তৈরি হবে, কমিটিতে কজন, মিনিমাম 5 জন থাকবে, 2 জন বাইরের সংগঠনের লোক থাকবে, এই বিষয়গুলো কিন্তু কর্মক্ষেত্রে এবং শিক্ষা অঙ্গনে একটা কম্পালসারি, এবং এটার আলোকে একটা কম্প্রেহেনসিভ আইন হওয়া দরকার। এই ব্যাপারে হ্যাঁ লোকজনের সচেতনতারও দরকার আছে। সচেতনতা খালি হবে না, এখানে আমার না, আমি আলোচনায় আসবো। আমি একটু অ্যাডভোকেট বাক্য খালি যোগ করি সালমার সঙ্গে, সেটা হলো যে এই বিদ্যালয়ের যে পরিচালনা পর্ষদ, তাদের দায়িত্ব কিন্তু এখানে কোনোভাবে এড়ানো যায় না। তাদেরও কিন্তু পরিচালনা পর্ষদ এই ব্যক্তিকে সেই জায়গায় রেখেছেন কেন, যে ব্যক্তির বিরুদ্ধে ফৌজদারি মামলা আছে, যে একবার জেল খেটে এসেছে। আমাদের প্রত্যেক পদে পদে হিসাব দিতে হয় যে আমাদের বিরুদ্ধে কোনো ক্রিমিনাল কেস আছে কিনা, বিদেশ যেতে হলে কোনো একটা কিছুর জন্য রেজিস্ট্রেশন জন্য চললে, সরকারি কোনো কাজ, আর এরকম একটা সেনসিটিভ জায়গা, এরকম একটা সেনসিটিভ জায়গা, একটা মাদ্রাসার মতন জায়গা একজন প্রধান শিক্ষক রেখে দিয়েছে যার কিন্তু ক্রিমিনাল রেকর্ড আছে, এবং তার পরের ঘটনায় তাকে প্রোটেকশন দিচ্ছিল, যে সেটা তো আগের রেকর্ড, তারপরে কোনোভাবে মেনে নেওয়া যায় না। অ্যাডভোকেট মঞ্জুর মোর্শেদ, হাইকোর্টের অনেক কাজ আছে, হাইকোর্টে অনেক মামলা আছে, আমাদের বিচারপতিরা অনেক ব্যস্ত সময় পার করেন, কিন্তু তারপরেও যখন হাইকোর্ট বলে যে এই মামলার ব্যাপারে তারা নজর রাখবে এবং যে কোনো সময় তারা সেখানে হস্তক্ষেপ করবেন, তার মানে কি হাইকোর্ট খুব বিশেষ গুরুত্ব দিচ্ছেন? এ ধরনের ঘটনা সাধারণত কি ঘটে কোনো মামলার ক্ষেত্রে? ধন্যবাদ আপনাকে। দেখুন, হাইকোর্টের প্রশ্নটা আসে যখন কোনো একটা মামলা নিয়ে কোর্টে যায়, সেখানে এই মন্তব্যগুলো আসে। তো এটা ঘটনাটা তো অত্যন্ত মর্মান্তিক, আর এমন না যে আমরা অনেক বছর পরে এটা আলোচনা করছি। এটা তো আমার মনে হয় প্রতি 2 সপ্তাহ 1 মাস পরপরই এরকম মর্মান্তিক ঘটনা নিয়ে আমাদের আলোচনা করতে হয়। এখন এর পিছনে দেখতে হবে যে কেন এটা হচ্ছে। আমরা যদি গোড়ায় গিয়ে এটার সমাধান না করি, তো উপর থেকে আমরা শুধু আলোচনাই করতে যাব, হয়তো 2 মাস পরে করি, ভবিষ্যতে হয়তো 1 মাস পরে করবো, এরপরে হয়তো সপ্তাহে করতে হবে, এটি হবে প্র্যাকটিক্যাল সিচুয়েশন। কিন্তু রাষ্ট্রের যে দায়িত্ব, এবং আমাদের দেখেন এই সমাজ ব্যবস্থার মধ্যে, সমাজ ব্যবস্থার কিন্তু অনেক আমূল পরিবর্তন হয়েছে, এবং বেসিক্যালি আমাদের সংবিধানের যে ম্যান্ডেট, সেখানে আইন প্রণয়নের জন্য একটা প্রতিষ্ঠান করা হয়েছিল, এবং প্রশাসন চালানোর জন্য একটা প্রতিষ্ঠান, বিচারের জন্য একটা প্রতিষ্ঠান, এবং প্রশাসন চালানোর মধ্যে যারা আছে তাদেরকে মধ্যে আবার 2টা ভাগ করা হয়েছে, একটা সিভিল প্রশাসন আর একটা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এইগুলো করা হচ্ছে, কিন্তু এগুলো কিন্তু অনেক গবেষণা করে অনেক আগে থেকে চলে এসছে, যে একটা রাষ্ট্র পরিচালনা করতে গেলে আপনার একসময় তো রাজারা করতো, কিন্তু রাজা যখন রাষ্ট্র পরিচালনা করতো, ওই রাষ্ট্রের কিন্তু কোনো শৃঙ্খলা ছিল না, কারণ এক ব্যক্তির পক্ষে রাষ্ট্র পরিচালনা করা সম্ভব না। এই জন্যই কিন্তু প্রত্যেকটা দেশেই দেখবেন এক ব্যক্তি, তার সাথে মন্ত্রী পরিষদ, তার সাথে আবার প্রশাসন, সচিবালয় থেকে আরম্ভ করে, মানে টোটাল একটা টিম না থাকলে একটা রাষ্ট্র সুষ্ঠুভাবে পরিচালনা করা যায় না। এখন আমাদের এখানে যেটা হয়েছে সেটা হলো যে ওই যে বেসিক যে জিনিসটা, যে প্রশাসন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বিচার বিভাগ এবং পার্লামেন্ট, এই জায়গাগুলো থাকা সত্ত্বেও আমরা যে দিনে দিনে আস্তে আস্তে আমরা যে বাংলাদেশটাকে যেখানে নিয়ে যাচ্ছি, সেখানে আমরা যেটা করছি সেটা হলো যে প্রশাসনের মধ্যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, প্রশাসন, এই দুটোকে আমরা রাজনৈতিক অঙ্গভঙ্গির মধ্যে নিয়ে যাচ্ছি, অর্থাৎ ছত্রছায়ার মধ্যে নিয়ে যাচ্ছি। অর্থাৎ এখন আপনি যদি বলেন, এক সময় আমাদের এরশাদের সময় বলি, আপনার ধরেন যখন সংসদ নির্বাচন হয়েছে বা উপজেলা নির্বাচন, সারা দেশে 500 উপজেলা, তার মধ্যে আমরা দেখতাম যে 50টা উপজেলায় এই অফিসার ইনচার্জরা নির্বাচনে আপনার হস্তক্ষেপ করতো, ব্যালট বাক্স ছিনতাই থেকে আরম্ভ করে বা কাউকে জিতানোর জন্য। কেন করতো? যে সে হয়তো ওই রাষ্ট্রপতি এরশাদের একটা দৃষ্টি আকর্ষণ, যে উনি যদি এখন করতে পারে, এটা ভালো একটা পোস্টিং পাবে, ভালো একটা প্রমোশন হবে। এটি ছিল 50 জন। কিন্তু আমরা আলটিমেটলি যদি 2030-এর নির্বাচনে যাই, সেখানে এটা দাঁড়িয়েছে 280। মানে আমার একটা গবেষণার ফল না, জাস্ট একটা জেনারেলি বললাম, হয়তো এটা 280 হয়েছে। এই যে এত বড় পরিবর্তন, এই পরিবর্তনের মধ্যে দিয়ে যেটা হয়েছে সেটা হলো আলটিমেটলি আপনার এই যে ওসি সাহেব যে কাজটা করলেন, সেখানে কিন্তু ওনার মনিটরিং অফিসার কিন্তু পুলিশ সুপার। পুলিশ সুপারই কিন্তু ওটা জানে যে কি ব্যবস্থা নিতে হবে, কারণ সিআরপিসির 151 এ বলা আছে আপনার কাছে কোনো যদি অভিযোগ আসে সে ব্যাপারে আপনি এফআইআর রেকর্ড করবেন। আর নারী নির্যাতনের ব্যাপারটা তো আরো সেনসিটিভ, এবং এটা তো আমরা মানে অনেক জায়গায় এটা আলোচনা হয়েছে, সমাজে ওইভাবে একটা আপনার ডিমান্ডও চলে আসছে, আদালত বলেন সব জায়গায় ক্ষেত্রে একদম বলাই হচ্ছে যে এই জায়গাটাকে আরো স্পেশালি দেখতে হবে, কারণ কোনো নারী তো নর্মালি আপনার অভিযোগ করতে যায় না, যেহেতু এই সমস্ত বিষয়গুলি হয়, যদি নির্যাতন, রেপ বলেন, যত কিছু নর্মালি যেতে চায় না। যদি কেউ যায় তাহলে এর
মনে করতে হবে যে ইমিডিয়েটলি এটাকে অ্যাকশন নেওয়া। তো সেই ক্ষেত্রে যখন গেল ওসি সাহেব সেখানে যদি পদক্ষেপ নেওয়ার ব্যাপারে সে 154-এ যে পদক্ষেপ নেওয়া সেটা কিন্তু সে নেয় নাই। না নেওয়ার পরে ওনার মনিটরিং অফিসারকে পুলিশ সুপারের দায়িত্ব ছিল সেটাকে ব্যবস্থা নেওয়া, সেটাও করেন নাই। তারপরে অফিসারকে আইজিপিও সেটা করেন নাই। কিন্তু সর্বশেষ প্রধানমন্ত্রী যখন বলল, প্রধানমন্ত্রী বলার পরে আপনার উনি ক্লোজ হয়ে গেলেন, আপনার পিএবিতে চলে আসলো, অনেকগুলো চলে আসলো। এই জায়গাটায় আপনার প্রধানমন্ত্রী ধরেন কতজনকে বলবেন? আমাদের দেশে তো আজকে হয়তো নুসরাতের ঘটনাটা আপনার মিডিয়ায় এসছে, বা এই একই ধরনের ঘটনা ওই একই দিনে সারা বাংলাদেশে 10টা ঘটেছে, কিন্তু ওই 9টার কোনো খবর নাই। কারণ ওই 9টা আমরা পত্রিকাও পাই নাই, ওইটা আলোচনাও আসে নাই, কিন্তু ঘটনা কিন্তু আরো 9টা ঘটেছে। তো সেক্ষেত্রে কিন্তু যেহেতু অত মিডিয়ায় আসে নাই, পত্রিকায় আসে নাই, আলোচনা হয় নাই, প্রধানমন্ত্রী ওখানে বলতেও পারেন নাই, এবং ওই 9টার যে পরিণতি, সেই পরিণতিটা আমরা বুঝতে পারছি যে কি হবে এবং সেটা কি হচ্ছে। এই জায়গাটা সবচেয়ে বড় কথাটা হলো যে আমরা আমাদের গোড়ায় যেতে হবে। আমাদের সমাজ ব্যবস্থার যে পরিবর্তন একটা হয়ে গেছে, এটা বলবো আমরা যে পরিবর্তনটা সম্মুখমুখী হয় না, বিপরীতমুখী হয়েছে, এবং এই বিপরীতমুখী পরিবর্তন থেকে সমাজকে এগিয়ে এনে আমাদের সামনের দিকে যেতে হবে। পত্রিকায় বেশ কিছু নিউজ আছে, যেমন ধরেন একটি শিশুর লাশ উদ্ধার, গলা কাটা, হাত কাটা লাশ উদ্ধার করা হয়েছে, সেখানে একজন ইমামের অভিযোগ পাওয়া গেছে ইমামের বিরুদ্ধে। মাদ্রাসার এরকম অপরাধ করেছে, সেগুলো পত্রিকায় তো আমরা দেখেছি। হ্যাঁ, সেটা কিন্তু মাদ্রাসা এক সময় ছিল আমাদের, ধরেন এই মাদ্রাসাকে, এটা তো তার ধর্মীয় প্রতিষ্ঠান আগে বলা হতো, কিন্তু আমরা ধরেন 30-40 বছর আগে এখানে কিন্তু অপরাধগুলো এত ছিল না, কিন্তু এখন কিন্তু বেড়েছে। মাদ্রাসা কেন বলেন, এই এখনই তো মিডিয়ায় গতকালকে তো আসতেছে কোন একটা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর, সেই তো একটা মেয়ে, এটা তো খুব কমন একটা পত্রিকা আসে না। মাদ্রাসা তো আমরা বলতে পারি ওরা খুব শিক্ষিত না, হয়তো আরবি পড়ে অমুক সমুক, বিশ্ববিদ্যালয়ের প্রফেসর। না, এখানে হয়েছে যে আগে ধারণা করা হতো যে মাদ্রাসা এটা হতেই পারে না। হ্যাঁ, ধর্মীয় ধর্মীয় প্রতিষ্ঠান, এখানে মসজিদে মাদ্রাসা এটা হতেই পারে না। এখন দেখা যাচ্ছে যে সেই নীতি নৈতিকতাও সেখানে কাজ করছে না, কাজ করবে না। কারণ হলো যে ওই যে বললাম যে টোটাল দেশের যে পরিস্থিতি, আপনি তো একটা ঝড় আসলে তো শুধু নিউজ 24 এর বিল্ডিংটা ভালো থাকবে আর অন্য বিল্ডিং এর উপর আঘাত হবে তা তো হবে না। একটা ঝড় আসলে তো সব জায়গায় এটা রিফ্লেক্ট হবে। একজন মানুষ ধর্মকর্ম করেন, তার নীতি নৈতিকতা দেশের পরিস্থিতি নীতি নৈতিকতা বদলে দেয় না। ওরা তো শিখে বলেন, তাহলে ধর্মের যে প্রভাব, ধর্মকে নিয়ে যে আপনার ধর্মীয় যে তিনি, আমরা মনে করি যে কোরআন শরীফে যেটা বলা আছে, হাদিসে যেটা বলা আছে, একজন মুসলমান যখন সে নামাজ পড়বে মনে করবে যে হে সহি, খুব ভালো লোক। কিন্তু আমাদের দেশে তো সেটা না। ধর্ম তো আমরা অনেকেই করি, এখন ধরেন হজে যাওয়ার সংখ্যা কত বেড়ে গেছে, কিন্তু আপনার এই যে মসজিদ যখন নামাজ হয়, একটা বড় মার্কেটের সামনে রাস্তা বন্ধ করে নামাজ পড়তেছে, কিন্তু ওনারাই আবার দোকানে গিয়ে আমার 5 টাকার জিনিসটা 10 টাকা রাখতেছে। কিন্তু এটা হলো ক্যারেক্টার, আপনার ধর্মের যে বেসিক জিনিসটা, সেটা আমাদের দেশের ধর্মীয় মুসলমানরা কতদূর পালন করে, এটা তো আপনাকে অ্যানালাইসিস করে বের করতে হবে। আমার তো মনে হয় না সেরকম করে। সেরকম করলে তো আমাদের অনেক কিছু, যেমন এইটা যে অপরাধের লাগে না, দুর্নীতি বলে, ধর্মের প্রত্যেকটা জিনিসের ব্যাপারে নির্দেশনা আছে। এই যে একজন ভদ্র মহিলার সঙ্গে কিভাবে আচরণ করব, একটা ছোট বাচ্চার সঙ্গে কিভাবে আচরণ করবে, সবকিছু তো বলা আছে। আপনি না, ওনারা শুধু জানেন যে মহিলারা নিচে মাদ্রাসার শিক্ষক, মাদ্রাসার শিক্ষক হিসেবে সে একজন একটা ছাত্রীকে সে কিভাবে এভাবে করে বলে। আমার কথা যে হলো, এটা কিন্তু দেখেন চাঁদপুরের কেসটা আজকের থেকে না, আমরা 5-6 বছর আগের কথা। সেখানে মাদ্রাসার আমরা হাইকোর্ট থেকে অর্ডার নিয়ে মেয়েটা ভিকটিম কিন্তু তার শরীর খারাপ হওয়ার আগে সে প্রেগনেন্ট হয়ে গেছে, সে জানেই না। সে মাসের পর মাস এই মাদ্রাসার চেয়ারম্যান দ্বারা নির্যাতিত হচ্ছিল। তারপরে সে যখন জানলো, তখন বিয়ে দিয়ে, ওর বড় বউ এবং লোকাল কমিউনিটি তাকে বিয়ে দিয়ে দিচ্ছিল এই 60 বছরের একটা লোকে। তখন আমরা যখন হাইকোর্ট থেকে ওর কাস্টডি নিলাম, পরে কেসটা হয়ে তার যাবজ্জীবন কারাদণ্ড হলো, জেলেইতে মারা গেছে। মেয়েটা কিন্তু আমাদের কাছে থেকে পড়াশোনা করে ম্যাট্রিক পাস করে এখন ইন্টারমিডিয়েট পড়ছে। এইগুলোও কিন্তু অনেক হচ্ছে, এবং বেশিরভাগ কেসে করে কি ফ্যামিলি মেম্বার, আমরা কিন্তু পাই খবর, তারা কেস করতে চায় না, তারা সেকেন্ড টাইম ভিক্টিমাইজ হতে চায় না। আমি এইখানে ওই যে পয়েন্টটা বলছিল, একটা কেসে আমরা জানি যে ভিকটিম হলো, যখন একটা কেস করতে চায় সে হলো কেন্দ্রবিন্দু, সাবজেক্ট একটা কেসের। হ্যাঁ, সেখানে কিন্তু আমরা কি দেখছি, সে অবজেক্ট, এবং তাকে বিভিন্নভাবে যেটা তাহলে কিন্তু সে সব সাপোর্টগুলো পায়, একেবারে অ্যাক্সেস টু জাস্টিস বলি যখন আমরা, তখন কিন্তু তাকে ওই রেস্কিউ করা অথবা তার কমপ্লেন করার থেকে সাস্টেনেবল রিইন্টিগ্রেশন, অল্টারনেট লাইভলিহুড অপশন থেকে আরম্ভ করে যেটা তার প্রয়োজন সেই পর্যন্ত নিয়ে একটা কেস। তাহলে সেইখানে আপনি প্রথম থেকে সে নিজে সাহস করে
প্রতিবাদী হয়ে তার ফ্যামিলি মেম্বার কত মোটিভেট আমি বলবো, তারা যে কেসটা করার পরে যেই মানে এখন আমাদের ভেঙে পড়েছে পুরো, আমরা বলবো যে সিস্টেম ভেঙে পড়েছে এবং সেখানে জবাবদিহিতা নেই এবং সিস্টেমের কোনো নিয়ম কানুন নাই। তো অতএব এই ভিতর থেকে বের হয়ে আসা, এবং এখন আজকে আমার আশেপাশে অনেকে বলছিল যে আমার মৌলবীর আমার বাচ্চার গায়ে হাত দিছে, এটা এরকম তো আমরা প্রত্যেকদিনই শুনি, কিন্তু তারা চুপ করে কি যাবো না ওই মৌলবীকে আর পড়াবো না, কিন্তু তার বেশি তো করে না, সে যায় কিন্তু আরেকটা জায়গায় যাচ্ছে। স্কুলের এই যে পড়াতে আসে যে টিচাররা, সে তো আমার কাছে অনেক কমপ্লেন আছে আমি শুনেছি, কিন্তু এবং যারা এই ধর্ম নিয়ে কাজ করে আমি তাদেরকে ধর্ম ব্যবসায়ী বলবো, তাদের বিরুদ্ধে কথা বলতে তো মেয়েরা আরো বেশি ভয় পায়। কারণ তারপরে সেই মেয়ের চরিত্র হনন যেভাবে শুরু হবে, তাকে যেভাবে গালাগাল করা হবে, তাকে যেভাবে কমিউনিটি থেকে আরম্ভ করে সবকিছু তিনি করবেন বলে কমিউনিটি তখন করবে। এবং দুঃখজনকভাবে বাংলাদেশে, যে বাংলাদেশ মুক্তিযুদ্ধ করে স্বাধীনতা অর্জন করলো, যে বাংলাদেশের একটা মৌলিক নীতি হচ্ছে ধর্মনিরপেক্ষতা, সেই জায়গায় আজকে ধর্ম ব্যবহৃত হচ্ছে মূলত নারীর বিরুদ্ধে কথা বলার জন্য। এবং নারীর বিরুদ্ধে কটূক্তি করলে, নারীর বিরুদ্ধে অশ্লীল উক্তি করলে সেই ব্যক্তি তো কোনোভাবেই সমালোচিত হচ্ছেন না, কিংবা কোনোভাবেই তার কোনো শাস্তি হচ্ছে না, বরং কোনো কোনো ক্ষেত্রে দেখা যাচ্ছে যে তাকে তোয়াজ করার জন্য একেবারে রাষ্ট্রের যে কোনো পর্যায় থেকে তাকে তোয়াজ করে রাখা হচ্ছে। আজকে যে বিষয়গুলি আমরা দেখি যে অনবরত, এটা তো আমার বলার কথা না, কিংবা আমরা গণমাধ্যমেও দেখি, এই যে মসজিদ, মক্তব, মাদ্রাসায় যে সমস্ত কথাবার্তা বলা হয়, নারীকে তো পুরাপুরি একটা ভোগ্য বস্তু হিসাবে, লালসার বস্তু হিসাবেই তো বারবার করে উল্লেখ করা হয়। তো সেই জায়গায় যদি কোনো সংবিধানের সঙ্গে একেবারেই অত্যন্ত উচ্চ পর্যায়ের ধর্মীয় নেতা যদি বলে দেন যে নারীকে দেখলে এরকম হবেই, এই নারীকে দেখলে পুরুষের লোভ জাগবেই, তাহলে তো এরা যারা এই নিচু পর্যায়ে আছে, মাদ্রাসা শিক্ষক কিংবা বিভিন্ন জায়গায়, তারা তো সেই বার্তাই নেবে, এবং সেটার জন্য তো সেই ব্যক্তিকে কখন জবাবদিহি করতে হয়নি, তাই না? তো তার ফলে আজকে যেই জায়গাটা দাঁড়িয়েছে যে ধর্মস্থান, মাদ্রাসা, মসজিদ, যেটা অত্যন্ত পবিত্র জায়গা বলে মনে করা হতো, যেখানে কোনো রকম অন্যায়, অবিচার, ব্যভিচার, দুর্নীতি হতে পারে না, সেই জায়গায় এই বিষয়গুলি ঢুকে গেছে। এবং ঢোকাবার জন্য কিন্তু এই ধরনের ধর্ম নেতা, যারা ধর্মের ব্যবসা করেন, সেই ধরনের ধর্মের নেতাগুলিই দায়ী, এবং তাদেরকে তো দায়ী করা হয়নি। তো এদিক থেকে এরা কোনো রকম দায়বদ্ধতার মধ্যে আসছে না। অন্যদিক থেকে মঞ্জুর মোর্শেদ এবং সালমা যেটা বললেন যে প্রশাসন কোনো দায়িত্ব নিচ্ছে না, পুলিশ বাহিনী কোনো দায়িত্ব নিচ্ছে না, তো ঘুরে ফিরে আমাদের একমাত্র ভরসা এখন প্রধানমন্ত্রী। তিনি যদি বলেন বিচার হবে তাহলে বিচার হবে, তিনি যদি না বলেন যে বিচার হবে না, ত্বকীর বিচার কোনো আমরা হদিশই পাচ্ছি না। কারণ আমরা দেখতে পাচ্ছি যে প্রধানমন্ত্রী স্পষ্ট করে ত্বকীর বিচারের ব্যাপারে কিছু বলছেন না। তনুর ব্যাপারে কিছু বলছেন না। এই যে ঘটনা, আমি একদম নিশ্চয় করে বলতে পারি বিরল একটা ঘটনা ঘটেছে। আখিমণি, যাকে তসলিম বলে এক লোক ঘরে ঢুকে ধর্ষণ করেছে, তারপরে তসলিমের ইয়েরাই কি বলে সমর্থকরাই যে সেই মেয়েকে মেরে ধরে হত্যা করে তার মুখে অ্যাসিড ঢেলে দিয়ে চলে গেছে, কিন্তু তার সঙ্গে কোনো প্রশাসনও দাঁড়াচ্ছে না, পুলিশ বাহিনীও দাঁড়াচ্ছে না। কারণ সেখানটায় একই কথা যেটা সালমা বললেন, মঞ্জুর মোর্শেদও যেটা বললেন, যে ওইখানকার রাজনৈতিক শক্তি তাদের সঙ্গে আছে, যতদূর আমরা জানতে পেরেছি। এটা এখনো আমরা তদন্ত করে দেখছি, একদম নিশ্চয় করে বলতে পারি না, কিন্তু মানুষের ধারণা হচ্ছে যেহেতু এখানকার রাজনৈতিক শক্তি ধর্ষকের সঙ্গে আছে, সুবর্ণচরের ব্যাপার সব জায়গায় একই ব্যাপার হচ্ছে। এখানটায় রাজনৈতিক শক্তি, ধর্মীয় শক্তি, সামাজিক শক্তি সব একত্রিত হয়ে যাচ্ছে নারীর বিরুদ্ধে। কিন্তু আমাদের মোট জনসংখ্যার অর্ধেকের সামান্য বেশি নারী। হ্যাঁ, কিন্তু সংখ্যায়, মর্যাদায়, অবস্থানে, লিগ্যাল যে রাইটস গুলি আছে সেখানে তো নারী সমান সমান জায়গায় নাই। আমি বলতে চাই যে নারীদের যদি মূলধারায় না আনা যায় তাহলে তো দেশ এগোবে না। মূলধারায় না, মেয়েরা কিন্তু অনেক, আপনি গার্মেন্টস সেক্টরে কর্মক্ষেত্রে অনেক মেয়ে কিন্তু আজকাল বের হয়ে গেছে, এবং মেয়েরা কিন্তু সাহসের সঙ্গে কিন্তু পুরুষের সঙ্গে মিলে কাজ করছে এবং সাপোর্ট। আপনি এই যে দেখেন, এই রাতের বেলা পর্যন্ত মেয়েরা নিউজ পড়ছে, এইটা আছে, কিন্তু আমাকে সেইভাবে আমরা মাইন্ডসেটটা কি তৈরি হয়েছে কিনা। আমি কিন্তু এখন সুযোগ, যেখানে আমার মনে হয় যে এখন যে চিফ জাস্টিস উনি কিন্তু এই জাজমেন্টটা দিয়েছিলেন, উনি কিন্তু এটা কিন্তু একটা যুগান্তকারী জাজমেন্ট, যেটা কিন্তু ইন্টারন্যাশনালি চিন্তা করলে সেখানে কিন্তু যৌন হয়রানির সংজ্ঞার ভিতরে পরিষ্কার বলা আছে। এটা যদি প্রত্যেকটা স্কুল, কলেজে, কর্মক্ষেত্রে জানে এবং সেটা যদি প্রথমে অ্যাওয়ার করে দেওয়া হয়, সেখানে যদি করায়, তাহলে কিন্তু এগুলো জানবে। তারপরে যেটা আছে সচেতনতা করার জন্য একটা যেহেতু তুমি এটা করেছিলে, আমি একটু একটা প্রশ্ন করি সবার পরিষ্কার হওয়ার জন্য।
এটা কি কোর্ট বলে দিয়েছিল না যে বাধ্যতামূলকভাবে প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে করা হবে? তাহলে এই মাদ্রাসায় কি সেটা করা হয়েছিল? সেই প্রশ্ন জানি না তারা। এই এখন কালকে একটা বলছিল মাদ্রাসা তো শিক্ষা প্রতিষ্ঠান, তারা আলাদা, তারা এডুকেশন মিনিস্ট্রি। কোনো বলে যে শিক্ষা প্রতিষ্ঠান বলতে কিন্তু প্রত্যেকটা, তারা কোনোদিন শোনেই না এই বিষয়গুলা। তা আমাদের কথা এই বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় এবং ধর্ম মন্ত্রণালয়দের দায়িত্ব ছিল কেন? কারণ আমরা তো প্রত্যেকটা কমিটিতে 19 জন অপোজিশন পার্টি, তাদের ভিতরে কিন্তু প্রত্যেকটা মন্ত্রণালয় আছে, মহিলা বিষয়ক, হোম মিনিস্ট্রি, আইন মন্ত্রণালয়। অতএব যার যার দায়িত্ব, এই যে মঞ্জুরি কমিশন থেকে আরম্ভ করে প্রত্যেকের, সেটা হয় নাই। তারপরে এখানে যে কার কি দায়িত্ব, অ্যাওয়ারনেস, সচেতনতা করা, সেটাও কিন্তু সেখানে হয় নাই স্পেসিফিক। এবং কিভাবে কোনটা কতটুকু অপরাধ, কারণ এখানে কিন্তু সবাই কিন্তু শাস্তি। এইখানে প্রথমে যেই কাজটুকু করছিল, যদি প্রমাণ করানো কিন্তু আরেকটা, সেখানে কিন্তু কমিটি যদি থাকতো না, কমিটি কিন্তু এটা সর্ট করতে পারতো। ঠিক উল্টা হয়েছে। একটা বিরতি নেই, একটা ছোট্ট বিরতি নিচ্ছি। বিরতি থেকে ফিরে এসে আমাদের অতিথিদের কাছে আরো প্রশ্ন আছে। নীতি নৈতিকতা এখন কি বিপন্ন, আমরা জানবো। আমাদের সঙ্গে থাকুন। আবারও স্বাগত। আপনারা দেখছেন জনতন্ত্র গণতন্ত্র, অ্যাডভোকেট সুলতানা কামাল। আমরা আসলে এই ধরনের ঘটনার কোনো পুনরাবৃত্তি চাই না, আরেকটি নুসরাত বাংলাদেশে হোক, এটি কেউ চায় না। তাহলে এই চাওয়াটা বাস্তবায়িত করার জন্য কি দরকার, আপনার কি পরামর্শ? যে কথাগুলি আমরা প্রথম থেকেই বলছিলাম, যে কোনো একটা দুর্ঘটনা ঘটে গেলে, অন্যায় ঘটলে, অপরাধ ঘটলে, সেটা শেষ পর্যন্ত নিয়ে যাওয়ার জন্য কতগুলি তো প্রাতিষ্ঠানিক ব্যবস্থা থাকে এবং সেখানে প্রতিষ্ঠানে দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা থাকেন। তারা যদি প্রথম থেকে শেষ পর্যন্ত দায়িত্ব নিয়ে তাদের যে নির্ধারিত কাজগুলি আছে, রুলস অফ বিজনেস অনুযায়ী তাদের, কিংবা টিওআর যে কথাই আমরা বলি, বিধিবিধান অনুযায়ী তাদের যে দায়িত্বগুলি আছে, সেটা যদি তারা সৎভাবে পালন করে, দায়িত্বশীলতার সঙ্গে পালন করে, তখন কিন্তু এই অপরাধগুলি দমনে একটা কার্যকর ভূমিকা রাখতে পারে। কোনো সমাজে একদম অপরাধ মুক্ত হয় না, কিন্তু অপরাধ দমন করা যেতে পারে, কিংবা অপরাধের প্রতি মানুষের সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক একটা অবস্থান তৈরি করতে পারে। এখন আমাদের যে পরিস্থিতি দাঁড়িয়েছে, সেটাতে দেখা গেছে যে সেই অবস্থানটাই আমরা তৈরি করতে পারছি না। যে কোনো একটা ঘটনা ঘটে গেলে, একটা অপরাধ ঘটে গেলে, আমরা কিন্তু সবসময় শঙ্কার মধ্যে থাকি যে সেই অপরাধের কোনো সুরাহা হবে না। আমি আবারও যথাযথ সম্মান রেখে বলছি, আজকে উচ্চ আদালতের যে বক্তব্যটা আমি শুনেছি, যদি আমি ঠিক শুনে থাকি, যে সেখানে যখন কথাবার্তা হচ্ছে, বিচারকরা বলেছেন যে আমরা যেন তনুর মতন, কিংবা তনু এবং সাগররুনির ঘটনার মতন এই ঘটনা যেন আর হারিয়ে না যায়। উচ্চ আদালতের বিচারকদের মনের মধ্যে যদি এই শঙ্কা, এই সন্দেহ থেকে থাকে, যেটা তারা প্রকাশ্যে কিন্তু বলে দিয়েছেন, হ্যাঁ, তাহলে সাধারণ মানুষের মনের মধ্যে এই প্রতিষ্ঠানগুলি সম্পর্কে কি ভরসা থাকবে? এবং ভরসা নাই বলেই যে বিষয়গুলি ঘটে, সেটা হলো যে মানুষ যারা অন্যায় প্রবণ, তারা অন্যায় করেই যেতে থাকে। অপরাধ প্রবণতার যারা, বিশেষ করে নারীর উপরে অপরাধ করা, অন্যায় করা তো খুবই সহজ, কারণ সেটার একটা সাংস্কৃতিক, ধর্মীয়, কোনো না পুরুষতান্ত্রিক যে চিন্তা ভাবনা, সেটার মধ্যে দিয়ে একটা গ্রহণযোগ্যতা দিয়েই দেওয়া হচ্ছে যে নারীদের সঙ্গে এরকম আচরণ করাই যেতে পারে, করতেই হয়, করলে তাকে কোনো জবাবদিহি করতে হবে না, সেটা একটা। আরেকটা হলো যে মানুষ আইন হাতে তুলে নেয়। আজকে কিন্তু পাশাপাশি আরেকটা খবর আছে যে কোনো একটা জায়গায় চোর সন্দেহে, এবং গণমাধ্যম খবরটা এত ইয়ে করে দিচ্ছে যে চোর সন্দেহে তাকে পিটিয়ে হত্যা করেছে বিক্ষুব্ধ জনতা, যেন এটা একটা খুবই স্বাভাবিক ব্যাপার। তো এই যে যখন মানুষ প্রতিষ্ঠানের কাছে তার বিচার পায় না, যখন যেই প্রতিষ্ঠানগুলি তাদেরকে কোনো রকম সুরাহা দিবে সেটা দেয় না, সমাধান দেয় না, তখন কিন্তু মানুষ আবার আইন হাতে তুলে নেওয়ার প্রবণতা দেখাতে শুরু করে। তখনই কিন্তু অ্যানার্কি যে কথাটা বলে, যে একটা সমাজ, মানুষ তো সমাজবদ্ধ হয় এই সমস্ত যাতে না হয় সেটার জন্য, যে প্রশ্নটা আপনি তুললেন, যাতে এরকম ঘটনা না ঘটে সেই জন্য। কিন্তু আমাদের এতে দেখা যাচ্ছে যে সমাজ সেখানে কোনো রকম ভূমিকা রাখতে পারছে না, বরং সমাজ অনবরত এই প্রতিষ্ঠানগুলির প্রতি যখন আস্থা হারিয়ে ফেলছে, তখন আস্তে আস্তে করে নিজের যা কিছু করার, নিজের বুদ্ধিতে যা কিছু করার সেটাই করছে। সেখানে একটা বেপরোয়া ভাব চলে আসে, যে যাকে পারে পিছনে ফেলে সামনে এগিয়ে যাওয়ার প্রবণতা চলে আসে, এবং সেইটাকেই মনে করে যে সমাজে টিকে থাকার মূল সূত্র। সেটার প্রতি তখন মানুষ কিন্তু আগ্রহী হয়ে যায়, অন্য কোনো কিছু নেওয়ার চিন্তা করে। তখন দুর্নীতি বাড়তে থাকে, তখন অনাচার বাড়ে, তখন ব্যভিচার বাড়ে, তখন এই দুর্বলের উপরে অত্যাচার হতে থাকে, এবং যারা একটু সবল তারা সেই
ঘটনাগুলির সুযোগ নিয়ে নিজেদের স্বার্থটা হাসিল করে নেয়। তো সেটার আপনার কথার যদি উত্তর দিতে হয়, একমাত্র উত্তর আমরা যেটা বারবারই বলছি সেটা হলো যে এই প্রতিষ্ঠানগুলির জবাবদিহি নিয়ে কাজ করতে হবে। যে যেখানে আছে তার কর্তব্যটা, দায়িত্বটা সময় মতো সঠিকভাবে স্বচ্ছভাবে পালন করতে হবে, সৎভাবে পালন করতে হবে। সেটা যদি না করে তাহলে আমাদের এই ঘটনার পুনরাবৃত্তি যেভাবে আমরা দেখছি অনবরতই ঘটে যেতে থাকবে। জি, জনাব অ্যাডভোকেট মঞ্জুল মোর্শেদ, আমরা এরই মধ্যে দেখেছি যে আইনমন্ত্রী বলেছেন এই ঘটনাটি, বিশেষ করে নুসরাতের যে মামলা, সেটি দ্রুত বিচার করার তিনি একটি নির্দেশ দিয়েছেন। দেখুন, মানে এটি হলো পিক অ্যান্ড চুজ আর কি। আপনার এই একটা ঘটনার বিচার করলে তো হবে না, আপনাকে তো সিস্টেমটাই এমন করে রাখতে হবে যে নুসরাতের মতো আরো যারা আছে তারাও একই ধরনের বিচার পাবে। এখন এটা হয়তো আপনার প্রধানমন্ত্রীর বলার প্রেক্ষিতে হয়তো সাথে সাথে আইনমন্ত্রীও বলে দিলেন এটা বিশেষ বিচার করে দিলাম, তার মানে কিন্তু এটা পিক অ্যান্ড চুজ করা হলো যে এইটা আপনার যেহেতু খুব একটা হয়েছে। কিন্তু আমার তো আরেকটা সাধারণ মানুষ যার কথাটা মিডিয়া আসে না, তারও তো একই বিচার পাওয়ার সংবিধানে ক্ষমতা আছে। এই জায়গাগুলো এটা আপনার এক ধরনের চটকদারি বক্তব্য আমি মনে করি। ঘটনা হলো যে আপনার যদি সিস্টেমটাকে ঠিক কাটতে না পারেন, এই যে অপরাধীরা অপরাধ করলে তার বিচার পেতে হবে, তাকে সাজা পেতে হবে, এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাকে অপরাধী হিসেবে যত যত জিনিস করা দরকার সবগুলো করবে। এই সিস্টেমটা যদি আপনি এস্টাবলিশ করতে না পারেন, তাহলে আমাদের দেশের কোটি কোটি মানুষ, শত শত হাজার হাজার অপরাধ হয়, কোন অপরাধটা কখন কে কোথায় করে সেইটার ব্যাপারে প্রধানমন্ত্রী বলে দিবেন, এটি তো সম্ভব না, এটা ইম্পসিবল। যেটা আপা বলছেন সেটা হলো যে এই যে আমাদের টোটাল সিস্টেমের মধ্যে যে আপনার পচন ধরেছে, এই জায়গাটাকে থেকে যদি, বিশেষ করে এটা তো আমরা করতে পারবো না, এটা তো সরকারকেই করতে হবে, বিশেষ করে যারা রাষ্ট্র পরিচালনা করছেন তাদেরকে করতে হবে। তাদেরকে এখন ঘুরে আসতে হবে, যেটা আমাদের এখানে মিক্স আপ হয়ে গেছে। যে এখন ধরেন আগে যেমন আইনজীবী বলেন, আপনার প্রিন্সিপাল বলেন, ভাইস চ্যান্সেলর, সবাই শুধু দল করার প্রক্রিয়া, কে কোথায় কোন দলের পক্ষে বক্তৃতা দেবে, দিলে পরে তার প্রমোশন হয়ে যাবে। এখন ভাইস চ্যান্সেলর আছে, পরবর্তী রাষ্ট্রপতি হবে। পুলিশ অফিসাররা তাই এখন করতেছে। অনেকেই দেখবেন যে খুব একেবারে রাষ্ট্রীয় ব্যাপারে খুব রাষ্ট্রের পক্ষে মানে দলের পক্ষে, প্রভাবের পক্ষে, যে আমার প্রমোশনটা হয়ে যাবে। এই যে প্রতিযোগিতা শুরু হয়েছে, শুরু হতে হতে আমি মনে করি যে এই পর্যায়ে এসে এই টোটাল রেজাল্ট হলো এই যে আপনার সব জায়গায় সবকিছু আপনার আইনের শাসনের প্রক্রিয়াটা ব্যাহত হচ্ছে। এবং আপনি যদি সমাজে কিছু আইনের শাসন প্রতিষ্ঠা না করতে পারেন, তাহলে আপনাকে এটা আপনি অব্যাহতভাবে আলোচনা করতে হবে। এবং আজকে একটা আছে, কালকে আর একটা আসবে, পরশু আর একটা আসবে। তো এগুলো প্রতিরোধের একমাত্র জায়গা হলো আইনের শাসনটা প্রতিষ্ঠা করা। এবং আইনের শাসন প্রতিষ্ঠা করার জন্য সেখানে ভূমিকাটা সরকারি রাখতে হবে। আইনমন্ত্রী বললেন যে একটা অপরাধের নুসরাতের বিচারটা উনি করবেন দ্রুত বিচার আইনে। আচ্ছা ঠিক আছে, আরো তো শত শত ঘটনা করবে, তাদের বিচার হতে হবে না? তাদের জন্য যে বিচারের দরকার সেটাকে আইনমন্ত্রী ব্যবস্থা করছেন। একজন দর্শক আছেন আমাদের সঙ্গে, দর্শকের একটা প্রশ্ন নেই। সুপ্রিয় দর্শক, আপনার নাম পরিচয় বলে আপনার প্রশ্ন করুন। জি, আমি কি কথা বলতে পারবো না আপনি আর কারোর সাথে কথা বলছেন? না, আপনার সঙ্গে কথা বলছি, আপনি বলুন। আচ্ছা, আচ্ছা, আপনি আমার কথাগুলো শুধু শুনবেন আর সেইভাবে ব্যবস্থা নেওয়ার কথা বলেন। যে কোনো আইন প্রয়োগকারী সংস্থা বলেন বা ম্যানেজমেন্ট কমিটি বলেন, তার মধ্যে আমার একটা ছোট্ট সুপারিশ, মাদ্রাসা কমিটির যারা ছিল সংশ্লিষ্টের সাথে তাদের ফাইন্ড আউট করেন এবং ইন্ট্রোগেট করার পরে, কারণ 3 জন আইনের লোক ওখানে বসে আছে। আমি সালমা আপাকেও বলছি, মোর্শেদ সাহেবকেও বলছি, সুলতানা আপা, আমার শ্রদ্ধেয় আপা, ওনাকেও বলছি। আচ্ছা, ওপি সাহেব যদি কাজটা ঠিক মতো করেননি, এটা প্রমাণিত হয়, তার হায়ার আপ যিনি ছিলেন উনিও করেন, তাহলে তাদেরকে প্রশ্ন করতে বলেন, আইজিপি কে দায়িত্ব দেন বা যে আছে। আর এইগুলো কন্টিনিউয়াসলি আপনারা প্রচার করতে থাকেন টিল দ্য ডেট তাদের বিচার বা তাদেরকে সম্মুখীন করা হয়েছে। আচ্ছা, আর একটা জিনিস, এখানে আওয়ামী লীগ, জামাত বা যারা আছে আপনারা তাদেরকেও একটু লক্ষ্য করেন যে কারা ছিল ওই দিন ওই মানববন্ধনে। আপনি তাদেরকে ইন্ট্রোগেট করেন, ক্রিমিনাল বেরিয়ে আসবে এবং আপনারা ধারাবাহিকভাবে এটা প্রচার করতে থাকবেন। অবশ্যই একদিন অ্যাকশন নেওয়া হবে। যে আপনার মতামত তো পেলাম, কিন্তু আপনার পরিচয় পেলাম না এখনো। সেটা হচ্ছে এই যে আপনি মাদ্রাসা কমিটি, না না, আমি আসলে আপনার পরিচয় জানতে চাচ্ছি। আপনার মতামত আমরা শুনলাম, আপনি কি একটু কাইন্ডলি আপনার পরিচয় বলবেন? আমার নাম মাহমুদ, আমি পুথলি বলেছি, আমি ঢাকা থেকে দিচ্ছি। জি, আপনাকে অনেক 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 ধন্যবাদ আপনাকে। জি,
তাহলে না, আমি অ্যাডভোকেট ওনার সালমা আলী। এই কথাগুলা কিন্তু আমরা শুনে আসি এবং এই ঘটনাগুলো আইন মন্ত্রী এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় মন্ত্রী এবং তারা কিন্তু এটা তোতা পাখির মতন একটা ঘটনা হওয়ার পরে ঠিক এই ধরনের এটা দ্রুত বিচারে করা হবে, ফাস্ট ট্র্যাক কোর্টে নেওয়া হবে, কেউ ছাড় পাবে না। কেউ ছাড় পাবে না, এই বিষয়গুলো কিন্তু একেবারে মুখস্থ। হ্যাঁ, তো এইগুলা নিয়ে আমাদের এই ধরনের কি বলবো সেই লোভ দেখিয়ে কোনো লাভ নাই। এখন স্পেসিফিক এখানে কিন্তু আমি কিন্তু কোনো আমাদের শেষ আমি কিন্তু না, আমার কথা যে আমি কিন্তু একেবারে আশা করি না। এখন প্রথমে যেটা এখন আমাদের নিজেদের কিন্তু এই কেসগুলোকে নিজেরা ইনভেস্টিগেশন করবে করার ব্যাপারে সেটা না। এখন আমার কথা 3-4টা বিষয়। একটা হলো আমরা শেষ করতে হবে, আমাদের হাতে আর সময় নেই, আপনি একটা বিষয় বলে শেষ করেন। আচ্ছা, একটা হলো যে হাইকোর্টের যে ইয়েটা আছে, নীতিমালাটা আছে, সেটা প্রত্যেকটা জায়গায় বাস্তবায়নের জন্য আমি চিফ জাস্টিসের কাছে অনুরোধ করব উনি আরেকটা যদি একটা ইয়ে দেন, একটা ডিক্লারেশন করেন, তাহলে নিশ্চয়ই না করলেও উনি পারেন কিন্তু স্বপ্রণোদিত ভাবে, কারণ উনার করাইটা যে করে দিতে হবে এটা যেমন, আর সেই সঙ্গে এই যে হলে তো ওনাকে জানাতে হবে। হ্যাঁ, তার না সেটা শেষ করি, আজকের মতো শেষ করি। আপনার এই সবগুলো আপনার প্রতিরোধ করা যাবে। ফার্স্ট কাজ হলো আপনাকে প্রশাসনকে প্রভাব মুক্ত করেন, রাজনীতি মুক্ত করেন, প্রশাসনকে আইনের অধীনে কাজ করতে দেন। তাহলে দেখবেন যে অনেক বড় প্রতিকার হয়। তারা যাতে আপডেট ইনফরমেশনগুলো দেয় এই কেসটার কি হলো এবং এর সঙ্গে আরো অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আমরা আসলে সাধারণ মানুষ হিসেবে সাধারণ মানুষ সুখে শান্তিতে নিরাপদে থাকতে চায়। যারা দেশ পরিচালনা করেন এবং মানুষের ভাগ্য নির্ধারণ করেন তাদের কাছে এটাই আবেদন থাকবে, এই দেশের মানুষ যেন শান্তিতে ঘুমাতে পারে। সবাইকে অনেক ধন্যবাদ আমাদের অনুষ্ঠান দেখার জন্য।